জনাব নজিবুল আকবর। আকবর ভাই আনমিউট করতে হবে। আপনার কাছ থেকে একটু মতামত জানতে চাই। ব্যারিস্টার সুমন ওনার জায়গা থেকে কতটুকু সঠিক, বা মুজিবুল হক চুন্নু যে প্রতিবাদ করেছেন বা ব্যারিস্টার সুমন সম্পর্কে যে অভিযোগ এনেছেন, এখানে মুজিবুল হক চুন্নুর এই অবস্থান আসার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ধন্যবাদ। ভয়েস অফ পিপল এবং ভয়েস অফ পিপলের জনপ্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই, উপস্থিত আছেন আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জনাব ফখরুল চৌধুরী ভাই, এবং আছেন প্রফেসর ডক্টর এআর খান। তিনজনকে শুভেচ্ছা, দুইজনকে শুভেচ্ছা এবং শুভেচ্ছা দর্শক শ্রদ্ধা সবাইকে। এখানে একটি বিষয় পরিষ্কার যে আমরা যখন স্বাভাবিক একটা প্রক্রিয়া সবকিছু চলে, এর মধ্যে যখনই ব্যতিক্রম হয় তখনই এটি নিয়ে আলোচনা হয়। আমাদের দেশে যে রাজনীতি নিয়ে আজকে সংসদে কথা হচ্ছে বা যে বিষয় নিয়ে আমরা আলাপ করছি, আমাদের সংসদে কতজন রাজনীতিবিদ আছেন? আজকে দেখুন, আমি একটু গোড়া থেকে হালকাভাবে শুরু করি, সংক্ষিপ্তভাবে। আমাদের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন আসে, তখন আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনীতিবিদ নাই, খুঁজে পাওয়া যায় না। তখন তারা কি করে? খেলোয়াড়, শিল্পী, নাটক অভিনেতা, অভিনেত্রী, এই ধরনের কিছু জনপ্রিয় ব্যক্তিকে, অরাজনৈতিক জনপ্রিয় ব্যক্তিকে হায়ার করে আনে। তার অর্থ হলো দলের মধ্যে রাজনীতির নামে যারা আছেন তারা জনপ্রিয় নন বলেই বাইরে থেকে অরাজনৈতিক লোককে এনে, অরাজনৈতিক জনপ্রিয় লোককে এনে আমরা নমিনেশন দিই এবং সংসদ সদস্য বানাই। ফলে আমি যে বিষয়টি বুঝাতে চেয়েছি সেটি হলো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে জনপ্রিয় সৎ রাজনীতিবিদ নেই। এটি স্পষ্ট, এটি পরিষ্কার। এখন সংসদে যে বিষয়টি যারা সাইদুল হক সুমন সাহেব এবং সুমন সাহেবের যে বিতর্ক, এটি দুটো জিনিস। একটি হলো যে জনগণ আমাকে নির্বাচিত করেছে, আমি জনগণের কাছে দায়বদ্ধ। যে সুমন সাহেবের কথা স্পষ্ট, 7 লক্ষ লোক আমাকে ভোট দিয়েছে এবং দোয়া করেছে বলে আমি সংসদ সদস্য হয়েছি। নিশ্চয় সুমন সাহেব তো কোনো ভূত এর ভোটে নির্বাচিত হননি, কিংবা জাতীয় পার্টির লাঙ্গল মার্কার ভোটে উনি নির্বাচিত হননি। ওনার এলাকার জনগণ ওনাকে নির্বাচিত করেছে এবং উনি নির্দলীয় প্রার্থী। ফলে বাংলাদেশে না, বিশ্বের দেশে দেশে, যুগে যুগে মানুষ যখন আপনার ভ্রান্ত পথে পরিচালিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো না কোনো প্রদর্শক প্রেরণ করেছেন, যাদেরকে আমরা নবী বা রাসূল বলি। বর্তমান যুগে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবেন না, এবং এটি শেষ নবী, তিনি ছিলেন শেষ নবী। কিন্তু ফির আউলিয়া তো এরপরেও অনেকে আসছেন। আর ভালো মানুষ, হাজার মানুষের ভিড়ে কিছু না কিছু ভালো মানুষ কখনো কখনো আসে। আপনাদের মনে আছে কিনা, 90-এর 80-র দশকে এরশাদের জামানায় নির্বাচনকে বলা হতো হুন্ডা গুন্ডা ডান্ডা নির্বাচন, কিন্তু 91-তে সেটির পরিসমাপ্তি ঘটেছে। তার মানে কি, শাহাবুদ্দিন আহমেদ এবং তখনকার ছাত্র ঐক্য পরিষদ, সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের চেষ্টায় একটি ভালো নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। আমি যেটি বুঝিয়েছি সেটি হলো কোনো না কোনো লোকের আবির্ভাব, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় আমাদেরকে আবার সঠিক পথে নিয়ে আসেন। এখন সাইদুল হক সুমনের কথা স্পষ্ট, তিনি বলেছেন, আমি একটু সংশোধন করে দিতে চাচ্ছি, 28 কোটি না 29 কোটি। তিনি স্পষ্ট বলেছেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য 29 কোটি টাকা পেয়েছি, 25 কোটি টাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য, 3 কোটি টাকা উপাসনালয় মানে মসজিদ মন্দিরের জন্য, আর 2 কোটি টাকা আমি আমার পছন্দের লোককে যেখানে আমি মনে করি দেওয়া যায় দেব। ক্লিয়ার করে দিচ্ছেন। তাতে কি হলো, জনগণ জানলো এই টাকাটা পেয়েছে, এবং জনগণ কিন্তু তীক্ষ্ণ নজর রাখবে যে তার এলাকায় কি 25 কোটির উন্নয়নমূলক কাজ হচ্ছে কিনা, তার এলাকায় কি 3 কোটি টাকা মসজিদ মন্দির পাচ্ছে কিনা। জনাব নজিবুল আকবর ডিসকানেক্ট হয়ে গেছেন। তার এলাকায় বলছেন যে আমার বউয়ের যদি সম্পদ বাড়ে, আমি প্রয়োজনে বউকেও মানে তালাক দিয়ে দেব, এরকম কথা উনি বলেছেন। তার মানে বাংলাদেশে বহু বছর পর একজন সৎ সংসদ সদস্য আমরা পেয়েছি, এটি দিবালোকের মতো স্পষ্ট। এবং এখানে চুন্নু সাহেবের বিষয়টা হলো কি, চুন্নু সাহেব প্রতিনিধিত্ব করেন এরশাদের দলের। এরশাদ সেই লোক বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন,
এবং রাজনীতিবিদদের মধ্যে কালোবাজারি, সোনা চোরা চালান এবং গড়ি কেলেঙ্কারি এয়ারপোর্টে, এগুলো এরশাদের আমলে হয়েছে। এবং এরশাদের আমলে বাংলাদেশে আপনার বহু কোটিপতি জন্ম নিয়েছে অবৈধ টাকার মাধ্যমে, আপনার চোরা চালানি, মাদক, এইসবের মাধ্যমে। ফলে ওখান থেকে যে প্রোডাকশন গুলা হয়েছে, তারা কিন্তু চাইবে না যে এই জনগণ জানুক। এখন সুমন যেহেতু বলছেন, স্বাভাবিক, ছুন্নু সাহেব মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। উনি বলেছেন আমার এলাকার জনগণ আমার কাছে জানতে চায় আমি কত টাকা পেয়েছি। আমি ধরে নিলাম উনি কোনো টাকা এখন পর্যন্ত পাননি, কিন্তু পাবেন তো, কিছু না কিছু তো পেয়েছেন, বা কিছু না কিছু তো সামনে পাবেন। জনগণ যাতে জানতে না চায় যে কত টাকা পেয়েছেন, কি কাজ করেছেন চুন্নু সাহেব, এই হিসাব যাতে দিতে না হয়। তবে আমরা আমাদের আলোচনা থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, ব্যারিস্টার সুমন সাহেবকে আপনাকে ধন্যবাদ। আপনি রাস্তা দেখিয়েছেন, আপনি পথ দেখিয়েছেন। এখন সংসদ সদস্য ওই যে 349 জন, তাদের সামনে এখন একটা পথ, দুটা পথ খোলা আছে। হয় তারা আপনার মতো তার এলাকার জনগণের কাছে স্পষ্ট বলতে হবে, আর না হয় তারা বলতে হবে যে আমরা কি পাইছি এটা বলা যাবে না, অর্থাৎ আমার পকেটে থাকবে। ধরুন এই যে সুমন সাহেবের যেই 29 কোটি টাকার হিসাব উনি দিলেন, 25 কোটি টাকা ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য, 3 কোটি টাকা মসজিদ মন্দিরের জন্য। এখন ধরুন মসজিদ মন্দিরের জন্য কত দিয়েছেন এটার না হয় হিসাব আরো স্পষ্ট করে থাকা গেল, 2 কোটি টাকার হিসাব তো নাই। 5 বছরে 3 মাসে যদি এরকম পান, বা 6 মাসে যদি এরকম পান, অনেক টাকা পাবেন। ফলে এই টাকাকে এদিক সেদিক করার একটা সুযোগ আছে। এবং ব্যারিস্টার সুমন আরো একটা কথা বলেছেন, আমার বেতন 1,72,000 টাকা, এটি স্পষ্ট, কিন্তু এর বাইরেও তো আরো সুযোগ সুবিধা আছে। সব মিলে একজন পার্লামেন্ট মেম্বারের বেতন মানে আপনার তার যে ইনকাম, বৈধ ইনকাম যেটা সরকারের তরফ থেকে সেটা কিন্তু 3 লাখ 4 লাখ টাকা ছাড়িয়ে যায় সবকিছু মিলে। তার গাড়ি, তার বাড়ি, মানে যেটা সরকার থেকে দেওয়া হয়, অন্যান্য ফ্যাসিলিটিস সব মিলে। এখানে চুন্নু সাহেব না। আপনি একটা জিনিস দেখুন, ব্যারিস্টার সুমন যখন বক্তব্য দিয়েছে, কোন সংসদ সদস্য কিন্তু টেবিলে হাততালি বা টেবিলে থাপ্পড় দেননি, টেবিল চাপড়িয়ে দেননি। আবার চুন্নু যখন কথা বলেছে দেননি, কারণ সবাই দৃষ্টি ছিল নেত্রীর দিকে। নেত্রী কি বলে, নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওরা মানে সমর্থন দিবে চুন্নুর বক্তব্য, অথবা নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সমর্থন দিবে সুমনের বক্তব্য। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, ওট খাওয়া মানুষ, শিখতে শিখতে আজকে শুধু বাংলাদেশ না, বিশ্বের একজন পরিপক্ষ রাজনীতিবিদ। ফলে জননেত্রী শেখ হাসিনা তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যেটি দেখেছি টেলিভিশনের পর্দা, আমরা স্পষ্ট উনিও চাচ্ছেন সুমন সাহেবের মতো সব সংসদ সদস্যরা জনগণের কাছে স্পষ্ট হোক, এবং জনগণের কাছে তারা সবকিছু খোলাসা করে বলুক, যাতে দুর্নীতি কমে এবং সংসদ সদস্যরা। আকবর ভাই, আমি এখানে একটু আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন আসি, যেটা সুমন, ব্যারিস্টার সুমন আপনি বলেন যে পদ দেখালেন, এর আগে কোনো সংসদ সদস্য করে নাই। মুজিবুল হক চুন্নুর বয়ের জায়গাটা আসলে কোথায়, যে জনগণ ওনার কাছে জানতে চাচ্ছে, উনি জবাবদিহিতার আওতায় আসতে হবে, এখানে ওনার এরকম বয়ের জায়গাটা আসলে কোথায়, বা বাকি সংসদ সদস্য যারা রয়েছেন ওনাদের মধ্যে এই বয়টা রয়েছে কিনা, যে জনগণ আমাদের কাছে এখন জবাবদিহিতা চাইবে, জানাতে হবে কত টাকা পাচ্ছি, কত টাকা কাজ করতেছি, এটা আসলে। ধন্যবাদ। যদি গোপন ব্যালটে নির্বাচন সংসদের মধ্যে কার কথা সমর্থন করেন, আপনি দেখবেন যে চুন্নু বেশি ভোট পাবে সংসদ সদস্যদের মধ্যে। কারণ ওই যে আপনার কথা স্পষ্ট, অবশ্যই জনগণ জিজ্ঞাসা করবে দলীয় ফোরামে যখন উনি ওনার নির্বাচনী এলাকায় যাবেন, অবশ্যই মজার, হয়তো ভয়ে যদি কেউ জিজ্ঞাসা না করে, ঠাট্টার ফলেও তো জিজ্ঞাসা করতে পারে যে চুন্নু ভাই আমাদের এলাকা ডেভেলপমেন্টের জন্য আপনি কত টাকা পেয়েছেন। এখন যদি বলে 30 কোটি টাকা বা 20 কোটি টাকা, জনগণ তো এটার হিসাব মনে মনে হলেও করবে যে আমার এলাকায় বাঁশ দিয়ে কয়টা ব্রিজ হয়েছে, আর রড দিয়ে কয়টা ব্রিজ হয়েছে, আর এখানে কত টাকা খরচ হয়েছে। মানুষ কিন্তু এখন স্পষ্ট। দেখুন, আজ থেকে 30 বছর আগে এদেশের মানুষ টিনের ঘরে বসবাস করতো এবং আপনার কাঁচা ঘরে বসবাস করতো। এখন বাংলাদেশে বিল্ডিং হচ্ছে অহরহ। বাংলাদেশের 30% থেকে 40% লোক জানে বিল্ডিং এ কত খরচ হয়, একটা ব্রিজে কত খরচ হয়, রাস্তা নির্মাণে কত ফিট কত মিটারে কত খরচ হয়, মোটামুটি সবার মোটামুটি একটা ধারণা আছে। পরে চুন্নু সাহেবদের ভয় ওখানে, চুন্নু সাহেবের না, চুন্নু সাহেবদের ভয় ওখানে যে এখন তো ও যেহেতু স্পষ্ট করে দিয়েছে, এখন তো আমাদেরকে স্পষ্ট করে দিতে হবে। কারণ যদি না দিই, তাহলে
সুমন সাহেবের সাথে চুন্নু সাহেবদের সাথে কিন্তু মানুষ চিনে ফেলতেছে কে কতটা সাচ্চা জনগণের সেবক আর কে জনগণের সেবক নয়, এটি কিন্তু খোলাসা হয়ে যাবে। ফলে চুন্নু সাহেবরা ওনার দল ভারী করার জন্য উনি কিন্তু বারবার ওনার বক্তব্যে বারবার বলেছেন আমরা 349 জন, 349 জন না, এটি ঠিক নয়। উনি ওনার দল ভারী করার জন্য চেষ্টা করেছেন যাতে দুর্নীতি করতে পারেন এবং এই টাকাগুলা ওনারা ওনাদের মতো করে ব্যবহার করতে পারেন। আমি একটা কথা বলি, বেশ কয়েকবার প্রধানমন্ত্রীকে মেনশন করেছেন যে সংসদ নেতা তিনি রয়েছেন, স্পিকার আপনিও রয়েছেন, সবাইকে তিনি মিন করে বলেছেন, শুধু একজন ব্যারিস্টার সুমনকে বাদ দিয়ে। আমি আপনাকে একটি কথা বলি, আপনি দেখুন এবারের ঈদে শাড়ি বিতরণ করা হয়েছে ব্যারিস্টার সুমনের এলাকায়। এটি কিন্তু সুমনের এলাকায় নয়, সব সংসদ সদস্যকে তো শাড়ি দেওয়া হয়েছে, শুধু ব্যারিস্টার সুমনকে শাড়ি দেওয়া হয়নি। এই শাড়ি কে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু সুমন সাহেব স্পষ্ট বলেছেন আমি আপনাদেরকে দিচ্ছি এটি প্রধানমন্ত্রীর উপহার, কিন্তু আমরা যারা এখানে আছি, যারা শুনছেন দেখছেন, তাদের নির্বাচনী এলাকায় কি কেউ বলেছে এটি প্রধানমন্ত্রীর উপহার? বলেনি। ওখানে যিনি পার্লামেন্ট মেম্বার তিনি বলেছেন এটি আমার উপহার। ওনার যদি আত্মীয় স্বজন থাকে, মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান, তারা তাদের উপহার হিসাবে এটি বিতরণ করেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর উপহারটাকে নিজেরা নিজেদের দাম ভাঙিয়ে বিতরণ করে সুনামটা নিজের পকেটে ঢুকানোর জন্য চেষ্টা করেছেন। আমাদের দেশে ওই যে বললাম যে সৎ রাজনীতিবিদ নাই এবং সব দুর্বৃত্তরা এখন রাজনীতি করছে। আপনি দেখুন আমাদের দেশে সংসদ সদস্য হলেই কিন্তু আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন। বাদ দেন সংসদ সদস্য, আপনি শুধুমাত্র একজন ইয়া হন, এটারে কি বলে ওয়ার্ড কমিশনার হয়ে যান, মানে যেটাকে কাউন্সিলর বলে, আপনার টাকার অভাব হবে না। তাহলে টাকা কই পান? আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই ছোট্ট। ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের একটি জনসভা নোয়াখালীর ওনার নির্বাচনী এলাকায়। তো ওই জনসভায় উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, উপপ্রধানমন্ত্রী নৌ পরিবহন উপমন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, আরো অনেকেই ছিলেন। তো জিয়াউদ্দিন বাবলু কিন্তু উপমন্ত্রী, উনি বক্তব্য দিতে গিয়ে যে পরিমাণ গমের বরাদ্দ উনি দিয়েছেন, এই পরিমাণ তার অর্ধেক গম বরাদ্দ দেওয়ার ক্ষমতা প্রাইম মিনিস্টারেরও নেই। জনসভা শেষে ওই কাজী জাফর সাহেব বলেছিলেন বাবলু, যে পরিমাণ গম তুমি এলাকায় বরাদ্দ করেছো, সারা বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী হিসেবে আমারও তো সেই ক্ষমতা নাই। অর্থাৎ সবাই চাচ্ছে সস্তা জনপ্রিয়তা এবং নিজের সুনাম। এইভাবে আমাদের রাজনীতিকে দূষিত করা হচ্ছে, রাজনীতিকে দুর্বৃত্তায়ন করা হচ্ছে। ধন্যবাদ। জি ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসবো আপনার কাছে। ধন্যবাদ জনাব নজিবুল আকবর। আকবর ভাই আনমিউট করতে হবে, মিউট আছেন। ব্যারিস্টার সুমনের বিষয় নিয়ে যদি মন্তব্য থাকে বলবেন। দ্বিতীয় বিষয়, ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে উপজেলা নির্বাচনে, আপনিও কি এটি মনে করেন কিনা, বা নির্বাচন কমিশনের এই বক্তব্যটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? নজিবুল আকবর। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার সুমন সম্পর্কে আমার নতুন করে আর কিছু বলার নেই। আমি প্রথমে বলেছি, এক লাইনে শেষ করছি, যেটি আমাদের ফখরুল ভাই বলেছেন। জাস্ট ফখরুল ভাই আমি যে কথা বলেছেন ওটার মানে কাউন্টার করছে না। আমি যেটি বলবো সেটি হলো যে উনি যে উদ্দেশ্যেই বলুন, এবং কয়েকজন দর্শকও বলেছেন ফলোয়ার বাড়ানো বা ভিউ বাড়ানো, যাই বলুক, উদ্দেশ্যে বলুক বা যাই বলুক, উনি যেই কাজটি করেছেন, যেই কথাটি বলেছেন, এটি জনগণের পছন্দের কিনা এবং জনগণের পক্ষে কিনা, এটি হলো বিবেচ্য। যেহেতু জনগণ এটি খেয়েছে, ওনার নির্বাচনী এলাকার মানুষ খেয়েছে, আমরা খেয়েছি, সেহেতু এটি ঠিক। কোন উদ্দেশ্যে বলেছেন সেটি পরের কথা। আপনি যদি অসৎ উদ্দেশ্যে ভালো কাজ করে ফেলেন, সমস্যাটা কি? কাজটা তো ভালো, জনগণ তো উপকৃত হয়েছে। এবার আসুন আমাদের নির্বাচন কমিশনার মহোদয়ের কথা। দেখুন বাংলাদেশে এই কিছু লোক, আগে আমরা জানতাম যে সাধারণত যারা মন্ত্রী পদমর্যাদায় থাকে তারা কিছু কিছু আউল ফাউল কথা বলে, যেমন উই আর লুকিং ফর শত্রুজ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তারপরে খাম্বা ধরে হরতালকারীরা জাকি দিয়েছে বলে রানা প্লাজা ধসে গেছে, এই ধরনের কিছু কথা আপনার, তারপরে রাবিশ, এই ধরনের কিছু শব্দ চয়ন এদেশের আপনার মন্ত্রীরা এক সময় বলেছেন এবং এগুলো আমরা শুনতে অভ্যস্ত। কিন্তু নির্বাচন কমিশনারের মতো একটি সাংবিধানিক পদে থেকে, দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা বলা ওনার সঠিক হয়নি। কারণ কোন জনগণ এটি খায়নি এবং কোন মানুষ এটিকে পজিটিভলি নেয়নি। এই কারণে নেয়নি, ওনার জনগণ
কি বলেছে যে ভোটকে মানে আমরা ভোটের দিন ধান কাটতে যাব, আমরা আসতে পারবো না, এটি কি বলেছে? বলেনি তো। প্রথম হলো ভোটারদেরকে উনি নির্বাচনে আনতে পারেননি, কেন্দ্রে আনতে পারেননি, এটি ওনার ব্যর্থতা। এটাকে দাফা চাপা দেওয়ার জন্য ওনার দায়িত্ব থেকে উনি বলছেন যে ধান কাটতে গিয়েছে। গেল, কত পার্সেন্ট লোক ধান কাটতে গিয়েছে? আমি ওনার কথা যদি ধরলাম, ধরেন উনি বলেছে 30 থেকে 40% ভোট কাস্ট হয়েছে, মানলাম। তাহলে ধান কাটতে কত মানুষ গিয়েছে? বাংলাদেশে আবাদি জমি কদ্দুর, আর কালকে বা ভোটের দিন কত পার্সেন্ট ধান খেতে ধান কাটা হয়েছে, কতজন কামলা সেখানে কাজ করেছে, এই হিসাব যদি নেন দেখবেন যে খুব পুয়ার। বাংলাদেশের ভোটার সংখ্যা বা জনসংখ্যা অনুযায়ী এটি হিসাবের আওতায় আসবে না। তো অতএব ওনার এই কথা কণ্ঠ ভোটেই নাকচ। এখন প্রশ্ন হলো, উনি এই ধরনের কথা জনগণ ওনার মতো জায়গায় শুনতে চায় না। তো এখানে আমার অবাক লাগে এই জিনিসটি, যে বাংলাদেশে স্বাধীনতার পরে কোন স্থানীয় সরকার নির্বাচনে এত কম ভোট কাস্ট হয়েছে বলে আমার জানা নেই। হয়তো হয়েছে, বাট আমার জানা নেই। ও, এটা আমার হয়তো ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমি জানি, আমার যতটুকু জানা আছে, এত কম ভোট কাস্ট হয়। আচ্ছা, এখন এটি কিন্তু একটি খারাপ দিক নির্দেশনা করে। এখন এখানে আমাদের ফখরুল ভাই আছেন, আহ আমাদের এফডিপির আমাদের প্রফেসর আক্তার ভাই আছেন, এবং আমার ভাই, আমার মুরব্বী, আমার স্বনামধন্য নেতা, বিএনপির নেতা রবি ভাই আছেন। আমি এখানে একটা অশনি সংকেত দেখছি, সেটি হলো এটি যে দেখুন, আকবর ভাই, আওয়ামী লীগের ভোটারদেরকে নির্বাচনে আনতে না পারার ব্যর্থতার কি শুধু আপনি কমিশনকে দিবেন, নাকি সরকারের এখানে কোনো ব্যর্থতা রয়েছে? আমি সরকারের জায়গাটা আসতেছি। দেখুন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি, এবং বাংলাদেশে জনগণ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে বলেই আওয়ামী লীগ এখনো সরকারে আছে এবং বারবার নির্বাচিত হয়েছে, এটি সত্য। কিন্তু এই ভোট মানে আমাদেরকে আতঙ্কিত করছে এই কারণে যে আওয়ামী লীগের লোকজন গেল কই? যারা আওয়ামী লীগ করে তারা কেন ভোট কেন্দ্রে যায়? তার মানে এই যে আওয়ামী লীগের সমর্থক, এই যে আওয়ামী লীগের এত জনপ্রিয়তা, এরা ভোট, এটি তো মানে স্থানীয় সরকার নির্বাচন, এখানে পক্ষে বিপক্ষে একাধিক প্রার্থী, সবই আওয়ামী লীগের কিংবা অন্যান্য দল থেকে বিএনপি গড়ানোর অল্প কিছু সংখ্যক প্রার্থী থাকলেও এটি তো সত্য যে ভোট কেন্দ্রে যারা গেছে, আমরা ধরে নিলাম যদি বিএনপির কিছু অংশ যায়, তাহলে আওয়ামী লীগের সমর্থক এখানে নেমে গেছে 25-26%। তাহলে এটি কি আমরা দুভাবে এটাকে মূল্যায়ন করতে হবে। একটি হলো, প্রশ্ন হলো আওয়ামী লীগের জনপ্রিয়তা কি কমে যাচ্ছে, এক। অন্যভাবে, যে আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু ঠিকই আছে, যারা আওয়ামী লীগ নাম দিয়ে আওয়ামী লীগ করছে। আপনি দেখুন, আজকে আমি বলি, আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনী এলাকা এবং প্রত্যেকটা গ্রামে গঞ্জে যান, যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, যারা মেয়র হচ্ছে, যারা কাউন্সিলর হচ্ছে, এরা কেউ আওয়ামী লীগ করেনি। 2% থেকে 5% আওয়ামী লীগ, আর সবাই অন্য দল থেকে এসে, কিংবা অরাজনৈতিক ব্যক্তি এসে, কিংবা ব্যবসায়ীরা এসে আওয়ামী লীগ করতেছে। এখন এখানে আরো একটি আতঙ্কের বিষয় আছে আওয়ামী লীগের জন্য। এখন আমি নজিবুল আকবর বললে তো আওয়ামী লীগ এটি শুনবে না, কারণ আমার চাইতে অনেক বড় বুদ্ধিজীবী কিংবা শহীদ বুদ্ধিজীবী আওয়ামী লীগ লালন পালন করে। আমি যেটিতে আতঙ্কিত, এই কারণে আতঙ্কিত, আমরা তো আওয়ামী লীগকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। সেটি হলো এটি যে যারা এই দেশের ক্ষমতায় আছেন, যারা মনে করেন একজন মন্ত্রী, সে চাইবে তার এলাকায় যারা এমপি উপজেলা চেয়ারম্যান হবে, তারা তার দলের হয়তো তার কোনো লাভ হবে না, দলের লোক তাকে তো কোনো হালুয়া রুটির ভাগ দিবে না। সে চাইবে তাকে চাঁদা দিবে কে, তাকে টাকা দিবে কে, তাকে উপহার দিবে কে, সেটি হোক ব্যবসায়ী কিংবা অন্য দলের। এইভাবে করতে করতে পুরো বাংলাদেশটাই উপরে আওয়ামী লীগ, ভিতরে আওয়ামী লীগ নাই। একটা উদাহরণ দিই, সাদ্দাম হোসেনের 10 লক্ষ রিপাবলিকান গার্ড ছিল, যারা অত্যন্ত চৌকর যোদ্ধা, কিন্তু আমেরিকা যখন হামলা করেছে 10 লক্ষ নয়, একজন রিপাবলিকান গার্ডকেও রাস্তায় দেখা যায়নি, সবাই সিভিল ড্রেসে জনগণের সাথে মিশে পালিয়ে গেছে। আমি চিন্তা করতেছি যে আওয়ামী লীগের মধ্যে যেভাবে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের লোক এসে আওয়ামী লীগের জায়গাগুলা দখল করছে, আওয়ামী লীগ কিভাবে, এই আপনি যেটি বলেছেন যে সরকারের ব্যর্থতা, না, সরকারের না, দলের ব্যর্থতা এখানে আছে। কারণ যারা ভোটার আনবে তারা তো কেউ আওয়ামী লীগ করে না। ওই মেয়র কি আওয়ামী লীগ করে? তার হিস্ট্রি ঘাটেন,
জীবনে সে আওয়ামী লীগ করে নাই, তার পূর্বপুরুষ আওয়ামী লীগ করে নাই। আমি অনেক জানি, আমি আমার এলাকায়ও জানি যারা এক সময়। আপনার বক্তব্য অনুযায়ী কি আওয়ামী লীগ দিন দিন বিলীন হয়ে যাচ্ছে? আমি তো বিলীন হচ্ছে সেটি না, আমি বলতেছি যে আওয়ামী লীগকে বের করতে হবে। কেন এমন হলো? তাদের এত প্রার্থী, এত জনপ্রিয়তা, এত লোক, তাহলে ভোটাররা গেল কই? যদি আমাদের এই নির্বাচন কমিশনারের কথা যদি সত্য হয়, দেখুন ওনার কথা নিয়েও একটা প্রশ্ন আছে আমার। 10% কিন্তু অনেক বিশাল ভোটার, অর্থাৎ যদি 30% ভোট কাস্ট হয়, তাহলে 10% মানে অনেক বেশি। উনি বলছে 30 থেকে 40, তার মানে এখানে প্রশ্ন আসে, যদি বলতো যে 38 থেকে 40, 37 থেকে 40 কিংবা 36 থেকে 40% ভোট, তাহলে কিছুটা বিশ্বাসযোগ্য হতো। উনি বলছেন 30 থেকে 40, 10%, কিভাবে এই এত থেকে এত হয়? এই জায়গাও তো এই হিসাব নিয়ে আমার প্রশ্ন আসে। এখন অনেকে হয়তো বলবেন যে আমি কি মানে ফখরুল ভাইয়ের মনেও আসতে পারে আমি কি আবার দলের বিপক্ষে বললাম না। দলকে মানে এই প্রশ্ন করতে হবে, দল নিজের সিদ্ধান্ত নিতে হবে, নিজেই গবেষণা করতে হবে প্রবলেমটা কোথায়। তা না হইলে একদিন জননেত্রী শেখ হাসিনা ছাড়া তার আশেপাশে সত্যিকার আওয়ামী লীগ আর থাকবে না। সত্যিকার আওয়ামী লীগ এমনিতে নাই, ওরা ঘরের মধ্যে আছে, ওরা রাস্তায় সুযোগ পায় না, ওরা হালুয়া রুটিরও ভাগ পায় না, ওরা কেউ ফয়সালা হয় না, ওরা এখনো দুঃখে দুঃখে মরছে, জায়গা জমি বিক্রি করে এখনো দলের মিছিল মিটিং এ যাচ্ছে। আর যারা, আপনি উদাহরণ দেন, আমি বলি ফেনী জেলার যে মেয়র আছে ফেনীতে, ওই মেয়র জীবনে আওয়ামী লীগ করেছে, তার আগের মেয়র জীবনে আওয়ামী লীগ করেছে, তার আগের মেয়র জীবনে আওয়ামী লীগ করেছে। এরকম যদি বলি অজস্র উদাহরণ আছে। আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ আজকে কোনটা? আওয়ামী লীগকে দখল করে নিচ্ছে আমাদের রবি ভাইদের সাবেক সদস্যরা এবং রবি ভাইদের দলের সুবিধাবাদী লোকেরা। যাক, সেই বিষয়ে অন্য আলাপ। আমি যেটি স্পষ্ট বলবো যে নির্বাচন কমিশনার মহোদয় যে কথা বলেছেন এটি একটি বোগাস কথা। ওনার মতো দায়িত্বপূর্ণ পদে থেকে কথা বলা ঠিক হয় না। বিষয়টা কি এরকম কিনা যে রবি ভাইদের দলের লোকেরা দখল করে নিচ্ছে, যেটা আপনি বলেন, মানে রবি ভাইদের দলের লোকেরাই যোগ্যতা রয়েছে রাজনীতি করার, নেতৃত্ব দেওয়ার, আওয়ামী লীগের এমন যোগ্য কোনো নেতা নেই? বিষয়টা রবি ভাইদের দলের লোকের মধ্যে ওই সুবিধাবাদী চেতনাটা বেশি। কারণ এখন এটা বললে তো আবার রবি ভাইদের দলের সৃষ্টিতে যেতে হবে। ওই দল যখন গঠন হয় তখন কিন্তু সুবিধাবাদী লোকদেরকে নিয়ে হয়। আপনি যদি হিস্ট্রি জান, ইতিহাস জান, সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটে শেষ করছি। জিয়া রহমান সাহেব কিন্তু আওয়ামী লীগকে চেয়েছিলেন এবং মিজান চৌধুরীরা যখন ওনাদেরকে আওয়ামী লীগ ভাব দেখাতেন, জিয়া রহমান বলেছিলেন আওয়ামী লীগ তো আমার দল, আমি আওয়ামী লীগকে আপনার পুনর্জীবিত করেছি। সেখানে ব্যর্থ হয়েছেন। উনি জাসদকে চেষ্টা করেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন। সব দিক ব্যর্থ হয়ে উনি বাসানীন আর মুজাফফর নেয়াবের দিকে নজর দিয়েছেন এবং কিছু উঠতি ব্যবসায়ী এবং ব্যারিস্টার এবং সাবেক সামরিক কর্মকর্তাদের দিকে নজর দিয়ে জগা খিচুড়ি লোকদেরকে, লোভী হালুয়া রুটির অংশীদার লোকদেরকে নিয়ে উনি একটা দল গঠন করেছেন। তো ওখান থেকে বংশ পরস্পরা যারা আসবে তারা কিন্তু অধিকাংশ এরকম। দুই-একজন আছে ব্যতিক্রম, যেমন আমার প্রিয় রবি ভাই ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম তো নিয়ম নয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে।